বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে সকালে নরম আলো ধীরে ধীরে মাটির উঠোনে ছড়িয়ে পড়ছে। সোহাগদের ছোট্ট ঘরটা যেন দিনের শেষে ক্লান্ত হয়ে নিঃশ্বাস ফেলছে। ঘরের ভেতরে একটা চাপা চিন্তার ছায়া, যেন কারো মুখে বলা না হলেও সবাই বুঝে নিচ্ছে। ঠাম্মি ঝাড়ু দিতে দিতে হঠাৎ থেমে বলল, মেজদি, ঝাড়ু দিলেই তো চলে, কলেজে যেতে হবে না আর, এত কষ্ট করে কি হবে? মেজদি, যার চোখে স্বপ্ন ছিল পড়াশুনো করে কিছু একটা হওয়ার, চুপ করে দাঁড়িয়ে রইল। তার হাতে থাকা পুরনো বইটা যেন ভারী হয়ে উঠল। ঠিক তখনই সোহাগের বাবা গোপাল দরজার পাশে বসে গম্ভীর গলায় বলল, না মা, ও কলেজে যাবে, পড়াশুনো বন্ধ করা যাবে না। ঠাম্মি একটু বিরক্ত হয়ে বলল, কোথায় যাবে? টাকা কোথায়? তুমি কি জানো না কত বকেয়া পড়ে আছে? গোপাল দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি মা, আজ প্রিন্সিপাল ফোন করেছিল, বলল বকেয়া না দিলে ওকে আর ক্লাসে বসতে দেবে না, সেই জন্যই তো এতদিন কলেজে যাচ্ছে না। এই কথা শুনে ঘরের ভেতরটা যেন আরও ভারী হয়ে উঠল। মেজডির চোখে পানি চলে এলো, কিন্তু সে কিছু বলল না। ঠিক তখনই সোহাগের ছোট বোন পাখি দৌড়ে এসে বলল, বাবা, দিদিকে, সোহাগ দিদিকে বললে হয় না? দিদি তো এখন ভালে আছে, ও সাহায্য করতে পারবে। গোপাল যেন আগুনে হাত দিল এমনভাবে চমকে উঠল। না, একদম না, সোহাগকে কিছুই জানানো যাবে না। পাখি অবাক হয়ে বলল, কেন বাবা, দিদি তো আমাদেরই। গোপাল কড়া গলায় থামিয়ে দিল, আমি বলেছি না, সোহাগ যদি জানে তাহলে ও আমাদের এই অবস্থার কথা শুনে শ্বশুরবাড়ির কাছে টাকা চাইবে, আমি সেটা হতে দেব না। আমার মেয়েকে আমি কারো কাছে হাত পাততে শেখাইনি। ঘরের সবাই চুপ করে গেল। গোপালের চোখে লজ্জা আর আত্মসম্মানের লড়াই স্পষ্ট। ঠাম্মি ধীরে ধীরে বসে পড়ল। তার কাঁপা গলায় বলল, আমি তো একটা হোটেলে কাজ নিয়েছিলাম, বাসন মাজতাম, ঝাড়ু দিতাম, কিন্তু সোহাগ দিব্যি দিয়ে কাজটা বন্ধ করে দিল, বলল, ঠাম্মি, তুমি আর কাজ করবে না। ঠাম্মির চোখে জল টলমল করছিল। ওর কথা শুনে কাজটা ছেড়ে দিলাম, এখন দেখো ঘরে টাকাই নেই। মেজদি এবার আর নিজেকে সামলাতে পারল না। ঠাম্মি, আমি পড়াশোনা ছেড়ে দেব, এত কষ্ট করে লাভ কি? বাড়ির অবস্থা তো দেখছ। গোপাল হঠাৎ চিৎকার করে উঠল, চুপ, কেউ পড়াশোনা ছাড়বে না, যত কষ্টই হোক আমি ব্যবস্থা করব। কিন্তু তার নিজের গলায় আত্মবিশ্বাসের অভাব ছিল। রাত নামল, সবাই খেতে বসেছে, কিন্তু কারও মুখে খাবার উঠছে না। পাখি চুপচাপ দিদির দিকে তাকিয়ে আছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল। গোপাল দরজা খুলতেই অবাক, সামনে সোহাগ দাঁড়িয়ে। বাবা, বলে দৌড়ে এসে জড়িয়ে ধরল সোহাগ। ঘরের সবাই অবাক, কেউ আশা করেনি সে এই সময়ে আসবে। ঠাম্মি কাঁপা গলায় বলল, তুই এলি হঠাৎ? সোহাগ মিষ্টি হেসে বলল, মনটা কেমন করছিল তাই চলে এলাম। কিন্তু তার চোখ যেন কিছু খুঁড়ছিল। ঘরের অবস্থা, সবার মুখ, সব কিছু সে খেয়াল করছিল। সে মেজদির দিকে তাকিয়ে বলল, তুই কলেজে যাচ্ছিস না কেন? মেজদি কিছু বলতে পারল না, মাথা নিচু করে রইল। সোহাগ এবার বাবার দিকে তাকাল। বাবা, কিছু লুকাচ্ছ? গোপাল হাসার চেষ্টা করল, না রে, কিছু না, সব ঠিক আছে। সোহাগ ধীরে ধীরে বলল, আমার থেকে কিছু লুকানো যায় না, ছোটবেলা থেকে তো তোমাদের চিনি। ঘরের নীরবতা সব বলে দিচ্ছিল। পাখি আর থাকতে পারল না, দৌড়ে এসে বলল, দিদি, কলেজের বকেয়া আছে, তাই দিদি যাচ্ছে না। পাখি! গোপাল চিৎকার করে উঠল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সোহাগের মুখের হাসি মিলিয়ে গেল। বাবা, তুমি আমাকে কেন বলনি? গোপাল মাথা নিচু করে বলল, আমি চাইনি তুই কষ্ট পাস আর তোর শ্বশুরবাড়ির কাছে হাত পাতিস। সোহাগ শান্ত গলায় বলল, আমি কি এতটাই পর হয়ে গেছি বাবা? আমি কি এই বাড়ির মেয়ে না? ঠাম্মি কাঁদতে কাঁদতে বলল, না রে মা, তুই তো আমাদের প্রাণ, কিন্তু তোর সুখটা নষ্ট হোক সেটা চাই না। সোহাগ এগিয়ে এসে ঠাম্মির হাত ধরল, আমার সুখ তো তোমাদের সাথেই, তোমরা কষ্টে থাকলে আমি কিভাবে ভালো থাকব? সে ব্যাগ থেকে একটা খাম বের করল, এই নাও, এটা আমার নিজের সঞ্চয়, কারো কাছে চাইনি, আমি একটু একটু করে জমিয়েছি। গোপাল অবাক হয়ে বলল, তুই এসব কখন করলি? যেদিন থেকে বুঝেছি আমার বাড়ির দায়িত্ব এখনও শেষ হয়নি।
মেজদি কাঁদতে কাঁদতে বলল, আমি পড়াশোনা চালিয়ে যাব দিদি। সোহাগ তার মাথায় হাত রেখে বলল, অবশ্যই, তুই একদিন অনেক বড় হবি। ঠাম্মি চোখ মুছে বলল, আমার নাতনি কত বড় হয়ে গেছে রে। গোপাল ধীরে ধীরে বলল, আজ বুঝলাম মেয়েরা কখনো বোঝা নয়, ওরাই সংসারের আসল ভরসা। সোহাগ হেসে বলল, আমরা সবাই মিলে থাকলে কোনো কষ্টই বড় নয়। বাইরে তখন রাতের আকাশে তারা জ্বলছে। ছোট্ট সেই ঘরটার ভেতরেও যেন নতুন একটা আলো জ্বলে উঠেছে, ভালোবাসার, একতার আর আশার আলো। সেই সময়েই হঠাৎ ফোনটা বেজে উঠল। ঘরের ভেতর সবাই একটু চমকে উঠল। সুহাগের ছোট বোন দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিয়ে বলল, ঠাম্মি, দিদিভাই ফোন করেছে। ঠাম্মির মুখে তখন এক রাস আনন্দের হাসি ফুটে উঠল। তিনি বললেন, আরে দে দে, আমার কাছে দে। ফোনটা হাতে নিয়ে তিনি যেন একেবারে নতুন প্রাণ পেলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, হ্যালো, সোহাগ? ওপাশ থেকে সোহাগের মিষ্টি গলা ভেসে এলো, হ্যাঁ ঠাম্মি, কেমন আছো? ঠাম্মি হেসে বললেন, এই তো বেঁচে আছি রে, কিন্তু আজ সারাদিন তোকে নিয়েই কথা হচ্ছিল, তাই ভাবছিলাম তুই নিশ্চয়ই অনেক দিন বাঁচবি, 100 বছর বাঁচবি। সোহাগ একটু হেসে বলল, তাহলে ঠাম্মি, তোমাকেও তো 100 বছর বাঁচতে হবে। ঠাম্মি যেন আরও চাঙা হয়ে উঠলেন, বললেন, আমি তো বাঁচবই রে, আমার এখনো অনেক শক্তি আছে। যমরাজ যদি এখনই আমাকে নিতে আসে, আমি বলবো এখনও আমার সময় হয়নি। দুজনেই হেসে উঠল। সেই হাসির শব্দ যেন পুরো বাড়িটাকে প্রাণবন্ত করে তুলল। কিছুক্ষণ পরে সোহাগ বলল, ঠাম্মি, বাবা আছে, বাবার সাথে একটু কথা বলবো। ঠাম্মি বললেন, আছে রে, দিচ্ছি। তিনি গোপালকে ডাকলেন, এই গোপাল, তোর সাথে সোহাগ কথা বলবে। গোপাল ফোনটা হাতে নিয়ে একটু গম্ভীর গলায় বললেন, হ্যালো মা, কিরে? সোহাগ ধীরে ধীরে বলল, বাবা, তোমার অ্যাকাউন্টে 20,000 টাকা পাঠিয়েছি। গোপাল একটু থেমে গেলেন, তারপর বললেন, তুই আবার তোর শ্বশুরবাড়ির লোকদের কাছে কিছু বলিসনি তো আমার চাকরির ব্যাপারটা? তার গলায় একটা চাপা লজ্জা আর কষ্ট ছিল। সোহাগ দৃঢ় গলায় বলল, না বাবা, আমি কি তোমাদের মানসম্মান বুঝি না? আমি কি করে বলি যে আমার শাশুড়ি তোমাকে চাকরি থেকে বের করে দিয়েছে? গোপাল একটু স্বস্তি পেলেন, বললেন, ঠিক আছে মা। এই সময়েই পাশে দাঁড়িয়ে থাকা ছোট বোন হঠাৎ বলে উঠল, মেজদি, এখন থেকে আমি আবার কলেজে যেতে পারব, ব্যাংকে টাকা এসে গেছে। সোহাগ চমকে উঠল, বলল, কি বলছিস? গোপাল তাড়াতাড়ি বললেন, ওর কথায় কান দিস না মা, কিছু না। কিন্তু সোহাগ বুঝে গেল অনেক কিছুই তার কাছ থেকে লুকানো হয়েছে। তার গলায় একটু অভিমান মিশে গেল, তোমরা আমার কাছ থেকে এত কিছু লুকাও কেন? তারপর নিজেই নিজেকে সামলে নিয়ে বলল, যাই হোক, আমি টাকা পাঠিয়েছি, ওর কলেজের বকেয়া দিয়ে দিও, ও যেন আবার পড়তে যেতে পারে। গোপাল বললেন, আচ্ছা মা। সোহাগ ধীরে বলল, তুমি ভালো থেকো বাবা, আমরাও ভালো থাকব। ফোনটা কেটে গেল। ওদিকে শহরের বড় বাড়ির ড্রয়িং রুমে তখন অন্য দৃশ্য। বিষ্টুদা একটা কাপড় নিয়ে ধীরে ধীরে দেয়ালে টাঙানো একটা ছবির ধুলো মুছছিল। ছবিটা ছিল সোহাগ আর সূর্যের বিয়ের ছবি। ছবিটার দিকে তাকিয়ে বিষ্টুদা মৃদু হেসে বলল, দুজনে কত সুন্দর মানিয়েছে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা কঠিন গলা শোনা গেল, এই বিষ্টু, তুই কি বলছিস? বিষ্টুদা চমকে পিছনে তাকাল, দেখল ময়ূরাক্ষী বালি আছে, চোখে আগুন। তিনি রাগে ফেটে পড়ে বললেন, তুই একটা কাজের লোক, কাজের লোকের মতো থাকবি, তোকে কি এত টাকা মাইনে দেওয়া হয় এই সব কথা বলার জন্য? বিষ্টুদা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ময়ূরাক্ষী আবার বললেন, এখান থেকে যা। বিষ্টুদা চুপচাপ সরে গেল। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা সোহাগ সব কথা শুনে ফেলল। তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে ধীরে ধীরে সেখান থেকে চলে যেতে লাগল, কিন্তু ময়ূরাক্ষী তাকে দেখে ফেলল। তিনি ডেকে বললেন, এই মেয়ে, এদিকে আসো। সোহাগ থেমে গেল, তারপর ধীরে ধীরে তার কাছে গিয়ে বলল, বলুন। ময়ূরাক্ষী একটু ঠান্ডা গলায় বললেন, তুমি তো গ্রামের স্কুলে পড়েছ, তাই না? সোহাগ মাথা নাড়ল, হ্যাঁ। ময়ূরাক্ষী একটু হেসে বললেন, তাহলে একটা গল্প নিশ্চয়ই জানো। তিনি কিছু বলতে গিয়ে হঠাৎ থেমে গেলেন, যেন কথাটা মুখে আটকে গেল। সোহাগ শান্ত গলায় বলল, আপনি বলতে চাইছেন বড়লোকেরা গরিবদের ব্যবহার করে তারপর ফেলে দেয়, এই গল্পটা? ময়ূরাক্ষী একটু অবাক হয়ে গেলেন, তারপর ঠোঁটে ব্যঙ্গের হাসি এনে বললেন, তাহলে তো তুমি ভালোই জানো। কথাগুলো যেন ছুরি হয়ে সোহাগের হৃদয়ে বিঁধল। তার চোখে জল চলে আসতে চাইছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। ময়ূরাক্ষী আবার বললেন, এই বাড়িতে থাকতে হলে নিজের জায়গাটা বুঝে থাকতে হবে, বেশি স্বপ্ন দেখলে শেষে কষ্ট পেতে হয়। সোহাগ কিছুই বলল না। তার মনে পড়ে গেল তার বাবার কথা, তার ঠাম্মির হাসি, তার ছোট বোনের স্বপ্ন,
কলেজে পড়ার স্বপ্ন। সে ধীরে ধীরে বলল, আমি আমার জায়গা জানি। তার গলায় একটা অদ্ভুত দৃঢ়তা ছিল। ময়ূরাক্ষী কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর মুখ ফিরিয়ে নিলেন। সোহাগ সেখান থেকে চলে গেল। রাতটা খুব নিঃশব্দ ছিল। নিজের ঘরে এসে সোহাগ জানালার পাশে বসে রইল। আকাশে চাঁদ উঠেছে, কিন্তু তার মনে যেন অন্ধকার। সে ভাবছিল, সে কি সত্যিই শুধু ব্যবহার হওয়ার জন্য এসেছে এই বাড়িতে? তার ভালোবাসা, তার সম্মান, সব কি এতই সস্তা? কিন্তু পরক্ষণেই সে নিজেকে শক্ত করল। সে জানে সে গরিব হতে পারে, কিন্তু তার আত্মসম্মান আছে। সে জানে সে লড়াই করে এখানে এসেছে এবং সে হার মানবে না। তার চোখে ধীরে ধীরে দৃঢ়তার আলো জ্বলে উঠল। সে নিজেকে বলল, আমি কাউকে প্রমাণ করে দেব না, আমি নিজেই নিজের জন্য প্রমাণ হয়ে থাকব। দূরে কোথাও শিউলি ফুল ঝরে পড়ছিল, নিঃশব্দে, কিন্তু নিজের সৌন্দর্য নিয়ে। ঠিক তেমনি সোহাগও চুপচাপ নিজের শক্তি নিয়ে দাঁড়িয়ে রইল। রঙিন ফুলে ভরে উঠেছে চারপাশ। সূর্যের বাবা ধীরে ধীরে হাঁটছেন, চোখ ভরে দেখছেন ফুলের গাছগুলো। তিনি মুগ্ধ হয়ে গার্ডেনের লোকটাকে বললেন, ফুলগুলো খুব সুন্দর হয়েছে। লোকটা হেসে উত্তর দিল, হ্যাঁ কর্তাবাবু, বৌদি গাছের মধ্যে অনেক কিছু মিশিয়ে দিয়েছে, তাই এত সুন্দরভাবে ফুটেছে। ঠিক তখনই সোহাগ দ্রুত হেঁটে এসে সামনে দাঁড়াল। তার চোখে স্পষ্ট দৃঢ়তা। কর্তাবাবু, একটু এদিকে আসবেন? সূর্যের বাবা অবাক হয়ে বললেন, কি হয়েছে সোহাগ? সোহাগ একটু থেমে সরাসরি বলল, আমার বাবার অ্যাকাউন্টে ৫ লাখ টাকা আপনি কেন পাঠিয়েছেন? প্রশ্নটা শুনে সূর্যের বাবা কিছুটা বিস্মিত হলেন। কেন, কি হয়েছে? আমি তো ভালোবেসেই পাঠিয়েছি। সোহাগ শান্ত কিন্তু কঠিন গলায় বলল, আমি শিউলিকে বলে ওই টাকাটা আবার আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মসম্মান আছে। দয়া করে আমাদের ছোট করবেন না। কথাগুলো শুনে সূর্যের বাবা একটু চুপ করে গেলেন। তারপর নরম স্বরে বললেন, আমি তো তোমাদের ভালোবেসেই দিয়েছিলাম সোহাগ। সোহাগ মাথা নিচু করে বলল, আপনার ভালোবাসাটা রাখতে পারলাম না কর্তাবাবু, আপনি কিছু মনে করবেন না, দুঃখিত। এই সময় হঠাৎ ময়ূরাক্ষী আর সুচন্তা সেখানে এসে উপস্থিত হল। পরিস্থিতি বুঝে সুচন্তা একটু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, সোহাগ, ড্রয়িং রুম থেকে ছবিটা নামিয়েছ? তোমার আর সূর্যের ছবি? সোহাগ কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, না আন্টি, আমি সূর্য স্যারকে বলে দেখব। আপনি বলেছিলেন ছবিটা নামানোর জন্য। এই কথাটা শুনে সুচন্তার মুখে অদ্ভুত এক ভাব ফুটে উঠল। হঠাৎ তার মনে পড়ে গেল সেই দিনের অপমানের কথা, যেদিন সূর্য তাকে সবার সামনে ছোট করেছিল। সে যেন আবার সেই মুহূর্তে ফিরে গেল। ড্রয়িং রুমে দাঁড়িয়ে সূর্য কঠিন চোখে তাকিয়ে বলছে, এই বাড়িতে কারো সম্মান নিয়ে খেলা হবে না। সবার সামনে তার অপমান, তার ভাঙা অহংকার, সব যেন আবার জীবন্ত হয়ে উঠল সুচন্তার মনে। বর্তমানে ফিরে এসে সে গভীরভাবে সোহাগের দিকে তাকাল। তার চোখে ঈর্ষা আর ক্ষোভ মিশে আছে। মনে মনে ভাবতে লাগল, যে জায়গায় আমি অপমানিত হয়েছি, সেখানে আজ সোহাগ এত সম্মান পাচ্ছে। বাগানের নরম হাওয়ায় ফুলগুলো দুলছে, কিন্তু মানুষের মনে তখন ঝড় উঠেছে, অহংকার, ভালোবাসা আর আত্মসম্মানের জটিল